আমাদের কিছুদিন আগে আমাদের প্রাক্তন বিধায়ক উনি জুমের ডেপা হসপিটালের কথা উল্লেখ করেন। আমার মনে হয় উনি জানেন ৩০ বছর আপনারা শাসন করেছেন, একটা জেলা হসপিটাল করতে পারেননি। এত বড় লজ্জার আর কিছু কিছু নেতা গাড়ির পেছনে নেশা সামগ্রী নিয়ে যান, বোতল নিয়ে যান, সেখানে কিছু উশৃঙ্খল যুবককে রাবার বাগানে নিয়ে খাওয়ান, বাজারে উশৃঙ্খলতা। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। আমরা রয়েছি ত্রিপুরা টিভির বিশেষ পর্ব লোককথায়। আজ যিনি আমাদের সাথে রয়েছেন, ওনার পরিচয়ে যদি বলতে হয়, দীর্ঘদিন ধরেই শাসক দল বিজেপির লড়াকু ছাত্র নেতা থেকে আজকের বিধায়ক। আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে 21 নলছর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা কিশোর বর্মন মহোদয়ের নিকট আমরা রয়েছি। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত ৮টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। আপনাকে প্রথমে ত্রিপুরা টিভির পর্দায় স্বাগত জানাবো। নমস্কার। প্রথমেই আমি ত্রিপুরা টিভি দর্শকদের শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো এবং সবাইকে নমস্কার জানাবো। প্রথমে জানতে চাইবো, সারা রাজ্যের সাথে ত্রিপুরায় যে নলছর 21 নলছর বিধানসভা কেন্দ্রে আপনাদের বিজেপির অবস্থান কেমন? সারা ত্রিপুরার মতো আমাদের নলছরও বিজেপি একটা বিশেষ স্থান দখল করে আছে। আমরা দুবার সরকারে এসেছি, আমরা এই নলছর দুবারই আমরা ভারতীয় জনতা পার্টি জিতেছি। যেখানে বিজেপির অবস্থা, আমরা উত্তরোত্তর আমাদের সংগঠন এখানে বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের মধ্যে জনপ্রিয়তা বিজেপির বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি 2018-র রেজাল্ট আমরা দেখি, সেখানে আমরা 541 ভোটে আমরা সেখানে জিতেছি। তারপর যদি আমরা 2019-এর লোকসভা নির্বাচন দেখি, সেখানে আমরা 14,000-এর বেশি ভোটে আমরা সেখানে লিড করেছি। 2023-এর নির্বাচন যদি আমরা দেখি, সেখানে আমরা 2384 ভোটে আমরা জয়লাভ করেছি। আবার 2024-এর লোকসভা নির্বাচন যদি আমরা দেখি, এই নলছর বিধানসভার ইতিহাসে যে কোনো পার্টির হোক, সর্বাধিক রেকর্ড মার্জিনে 21,000-এরও বেশি ভোটে আমরা লিড দিয়েছি এবং প্রত্যেকটা বুথে আমাদের এখন সাংগঠনিক প্রক্রিয়া চলছে, এখনো কমপ্লিট হয়নি। আরো 2 মাস লাগবে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া কমপ্লিট হতে। সেখানে যদি দেখা হয়, আমাদের বুথ কমিটি, সারা সমস্ত বুথে আমাদের বুথ কমিটি গঠন করা কমপ্লিট হয়ে গেছে। মন্ডল সভাপতি ঘোষণা হয়েছে। এখন যে স্থিতিটা আছে সাংগঠনিক দিক থেকে, পুরনো কমিটির পরিবর্তে নতুন কমিটি হবে, মন্ডল কমিটি হবে, মোর্চা সভাপতি হবে, মোর্চা কমিটি হবে, আমাদের বুথ স্তরে শক্তি কেন্দ্র স্তরে শক্তি কেন্দ্রের ইনচার্জ হবে। সমস্ত কিছু যেগুলো আছে সাংগঠনিক প্রক্রিয়া, সেগুলো আমাদের এখন বাকি আছে, যেগুলো আবার পুনরায় আবার সেগুলো হবে। তো সেই নিরিখে মোটামুটি আগামী আমরা 2028-কে পাখির চোখ করে আমরা কাজ করছি। যেরকম এবার লোকসভা নির্বাচনে একটা ঐতিহাসিক রেকর্ড হয়েছে, সংগঠন আমাদের এখন ওই পর্যায়ে আছে। গত বিধানসভা নির্বাচন আমরা দেখেছি, বিশেষ করে জনজাতি এরিয়া এবং সংখ্যালঘু এরিয়া, সেই জায়গাগুলোতে আমরা ভোট আমরা একটু কম পেয়েছি। সেটারও অন্য পলিটিক্যাল ইকুয়েশন ছিল। এখন সেই জায়গাগুলো আমাদের যথেষ্ট মজবুত হয়েছে, বর্দোয়ালও আমাদের যথেষ্ট মজবুত হয়েছে। আগামী দিনে আমি আশা করি এবারকার লোকসভার মতোই আগামী বিধানসভাও অতীতের সমস্ত রেকর্ড ভেঙে একটা ঐতিহাসিক মার্জিনে আমরা জয়যুক্ত হব। বিরোধীরা যখন প্রশ্ন বিদ্ধ করে আপনাদের যে সারা নলছর জুড়েই অনুন্নয়নের একটা চিত্র তারা পরিলক্ষিত করছে, তাদের উপর মুখের উপর যদি জবাব দিতে হয়, কোন কোন প্রসঙ্গগুলো তুলে ধরবেন? দেখুন, শুধু নলছর নয়, তাদের তো সারা ত্রিপুরাতেই কোথাও তারা উন্নয়ন দেখতে পাননি। তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে একটা অ্যাডভাইস দিয়েছেন। উনি একজন ডাক্তার, উনি অ্যাডভাইসও দিয়েছেন যে সরকারের ফ্রিতে ওনারা যদি, যারা উন্নয়ন দেখতে পাচ্ছেন না, তারা যদি চোখের ছানি অপারেশন করতে চান, তো তাদেরকে ছানি অপারেশন করা যাবে। বাস্তবে বিরোধীরা এখন মানসিক ভারসাম্যহীন, তাদের আগামী দিনে কোনো ভবিষ্যৎ নেই। সেই কারণে তারা মানসিক ভারসাম্যহীনতার কারণে মানুষ যা যা কথাবার্তা বলে, যা যা ব্যবহার করে, সিপিএম এবং বিরোধীরাও তাই করছেন।
সিপিএম এর কথা আমি শুধু নিজে বলবো না, আপনারা জানেন তাদের এখন পার্টি কংগ্রেস সম্পন্ন হয়েছে। সেখানে পার্টি কংগ্রেস সম্পন্ন হওয়ার আগে প্রকাশ করা তাদের যিনি সর্বোচ্চ নেতা প্রকাশ্যে তারা বিবৃতি দিয়েছেন, উনি বিবৃতি দিয়েছেন যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে সিপিএম এর কোনো জনভিত্তি নেই। আমি বলিনি, কিন্তু প্রকাশ করাত বলেছে। স্বাভাবিক কারণে যাদের ভিত্তি নেই, যাদের সর্বোচ্চ নেতা এই কথা বলছেন, তাদের যারা ছোট ছোট নেতারা আছেন তাদের মানসিক ভারসাম্য হারানোটাই স্বাভাবিক। আর মানসিক ভারসাম্য হারালে যেরকম উল্টো পাল্টা বলে সেরকম উল্টো পাল্টা বলছেন। আরেকটা কারণ আছে, ঐতিহাসিক কারণ কি, কমিউনিস্টরা একসময়, আমরা যেরকম ভারতীয় জনতা পার্টি এখন পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল, একসময় কিন্তু কমিউনিস্টরা পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল। আমরা জানি রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, জাপান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন দেশে তাদের শাসন ক্ষমতা ছিল। কিন্তু তাদের ইতিহাস বলে যেই দেশ থেকে তারা একবার বিদায় নিয়েছে সেই দেশে তারা আর কোনোদিন ফিরে আসতে পারেনি। এবং আমাদের ভারতবর্ষ, তাদের মূল যেই কেন্দ্র পশ্চিমবঙ্গ, সেই জায়গা থেকে তারা বিদায় নিয়েছেন 2011-তে। 2011-র পর যতগুলো নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচনে তাদের ভোটের পার্সেন্টেজ, যেটা তো দূরের কথা, ভোটের পার্সেন্টেজ কমতে প্রায় মাটির তলানিতে চলে গেছে। এবং ত্রিপুরা তো আগামী দিনে সেটাই হতে যাচ্ছে। তো সেই কারণে তারা মিথ্যা প্রচার, তাদের মূল কারণ, সারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মূল কারণ, তারা যেই দেশে গেছে সেই দেশ ভেঙেছে, সেই দেশের মহাপুরুষদের গালিগালাজ করেছে, সেই দেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তারা ভেঙেছে, সংস্কৃতিকে অপমানিত করেছে। এবং খুনের রাজনীতি পৃথিবীর সমস্ত দেশে যারা যেখানে যেখানে গেছে সেখানে শুধু বিরোধীদের হত্যার করে তারা রাজনীতি করেছে, বিরোধীদের হত্যা করে তাদের রক্তের উপর তারা রাজনীতি করেছে। মিথ্যে কথা বলা, মিথ্যে আশ্বাস দেওয়া, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, জনগণকে বিভ্রান্ত করা এবং জনগণকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে শুধুমাত্র নিজেদের আত্মীয় স্বজনের ঘরে সুযোগ সুবিধা নেওয়া, অর্থাৎ শুধু নিজেরা সেলফ কেন্দ্রিক রাজনীতি। এই কারণেই সিপিএম কিন্তু যেখান থেকে একবার বিদায় হয় সেখানে আর কোনোদিন ফিরে আসতে পারেনি। আগামী দিনেও তারা ত্রিপুরাতে ফিরে আসতে পারবে না, কারণ তাদের এই মিথ্যে কথা, মিথ্যে বুলি জনগণ জানে, জনগণ দেখতে পাচ্ছে ত্রিপুরাতে কি উন্নয়ন হচ্ছে না হচ্ছে। তো স্বাভাবিক কারণেই তাদের যেই পুরনো চরিত্র একজন ভাষণ যখন করে একই, সে 30 বছর আগে যেই শব্দাবলী ব্যবহার করেছে, যে লাইন ব্যবহার করেছে, আজও সেই শব্দাবলী, সেই লাইন তারা ব্যবহার করছে। 30 বছর আগের জমানা আজকের জমানা কিন্তু এক নয়। 30 বছর আগে আপনাদের মতো ইলেকট্রনিক মিডিয়া সেরকম রমরমা ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, মোবাইলের এত ব্যবহার ছিল না। স্বাভাবিক কারণে মানুষ জানে বিজেপি কি করছে না করছে, তারা সচেতন আছে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছে, ইলেকট্রনিক মিডিয়াতে দেখতে পাচ্ছে, সচরাচর তারা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছে। সিপিএম এর কাছ থেকে আমাদের সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই। একদমই। যদি আপনার বিধানসভায় শিক্ষা এবং স্বাস্থ্যের বিষয়টা তুলে ধরি, সেই বিষয়টাকে আপনি কিভাবে তুলে ধরবেন উন্নয়নের দিক থেকে? দেখুন, শিক্ষার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো আমাদের প্রত্যেকটা বিধানসভায় আমাদের সরকার আসার পর বিদ্যাজ্যোতি স্কুল সিবিএসসি বোর্ডের মাধ্যমে, আগে সিবিএসসি মানে কি, সিবিএসসি মানে আমরা কল্পনাও করতে পারতাম না। এখানে আমরা যারা আছি, আমাদের আগরতলার দু একটা স্কুলের কথা, সেন্ট্রাল স্কুলের কথা আমাদের চিন্তা করতে হতো। আজকে আমাদের সরকার সিবিএসসি বোর্ডকে গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছেন। প্রত্যেকটা বিধানসভায় একটা করে বিদ্যাজ্যোতি স্কুল দিয়েছেন। কিন্তু আমার নলছর বিধানসভায় কিন্তু 2টো বিদ্যাজ্যোতি স্কুল এসেছে। এক, সেকেন্ড হচ্ছে বিদ্যাজ্যোতি স্কুল যেরকম আমাদের রাজ্য সরকারের পরিকল্পনা, ঠিক সেরকম কেন্দ্রীয় সরকারের এখন যে ন্যাশনাল এডুকেশন পলিসি আছে, সারা দেশে সমস্ত বাচ্চাদের একই প্যাটার্নে একই ধরনের শিক্ষা এবং মাতৃভাষায় সেই শিক্ষা প্রদান করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পরিকল্পনা, প্রতিটা ব্লকে প্রাথমিক স্তরে একটা করে সেই ধরনের স্কুল দিয়েছেন, যে স্কুলগুলোর সারা ভারতবর্ষের প্রত্যেকটা ব্লকের যে এই ধরনের স্কুল আছে, স্কুলটার নাম হচ্ছে পিএম শ্রী স্কুল। একই ধরনের প্যাটার্নে কিন্তু সারা ভারতবর্ষের স্টুডেন্টরা একই ধরনের প্যাটার্নে কিন্তু সেটা
শিক্ষা গ্রহণ করতে পারে এবং যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে ভবিষ্যতে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারে। আমাদের নলছড়ও একটা দুটো বিদ্যাজ্যোতি স্কুলের পাশাপাশি আমরা কিন্তু একটা পিএম শ্রী স্কুল কিন্তু আমরা পেয়েছি। স্বাভাবিক কারণে এই দুটো হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। বাকি কিছু শিক্ষক স্বল্পতা আছে। শিক্ষক স্বল্পতার জন্য মূলত দায়ী কারা? মূলত দায়ী কমিউনিস্ট বামফ্রন্ট সরকার। বিগত 10,323 যাওয়ার পর যে ঘাটতি হয়েছে স্কুলগুলোর মধ্যে, সেই ঘাটতি আমরা পূরণ করার চেষ্টা করছি। ধাপে ধাপে আমরা কয়েক ধাপে শিক্ষক নিয়োগ করেছি। এখন আবার টেটের রেজাল্ট আবার বেরিয়েছে, আগামী দিনে আবার পরীক্ষা হবে। তারা যদি স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যদি সেই সময় এই 10,323 নিয়োগ নীতিটা করতেন, তাহলে কিন্তু এই ঘাটতিটা কোনোদিন স্কুলের মধ্যে হতো না। আমাদের সরকার স্বচ্ছতার সাথে নিয়োগ করছেন। সময় লাগলো, টাইম টেকিং হলো। আমাদের সরকারের আমলে এখনো পর্যন্ত প্রায় 17-18 হাজার চাকরি হয়েছে। কারোর গ্যারান্টি আছে কোনোদিন চাকরি যাবে না। শিক্ষকের ক্ষেত্রে তাই ধাপে ধাপে আমরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ঘাটতিটা আছে সেটাও আমরা পূরণ করছি। তবে একদম যেটা রুলস, যেটা গাইডলাইন, 100% গাইডলাইন মেনে সেখানে সবার চাকরি পাওয়ার সুযোগ আছে এবং সবার সেখানে যোগ্যতা নিরিখে তার যোগ্যতা প্রমাণ করার সুযোগ আছে। সেখানে গ্যারান্টি আছে আগামী দিনে আমাদের সরকারের আমলে কোনো চাকরি যাবে না। সে কারণে আমরাও উদ্যোগ নিচ্ছি। আমিও আগামী টেট পরীক্ষায় যাতে আমার বিধানসভা থেকে অধিক চাকরি হয়, আমি আমার বিধানসভার 350 এবং পাশের বিধানসভা থেকে আরো 50-60 জন যারা টেট পরীক্ষার্থী, টেট 1 টেট পরীক্ষার্থী আছেন, তাদেরকে কিন্তু আমি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি ত্রিপুরার একটা স্বনামধন্য সংস্থার মাধ্যমে। উদ্দেশ্য কি? আগের থেকে কিন্তু সুযোগ বেড়ে গেছে। আমার বিধানসভার 350 জনই যদি পাশ করে, এবার সুযোগ কিন্তু এরকমই আছে যে 350 জনই চাকরি পাবে। ফলে আমাদের কি হবে? আমার বিধানসভার কিন্তু মানে গোটা অর্থনীতি পাল্টে যাবে। সবাই যদি চাকরি পায়, এই পদ্ধতির ফলে কিন্তু সুবিধা আমাদের বেড়েছে। আমি কিন্তু MA পাস 2004 সালে আমি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করেছি। আমি কিন্তু চাকরি পাইনি। আমার বন্ধুরা কিন্তু চাকরি করছে। কারা চাকরি করছে? তারা যারা ওই সময় সিপিএম এর মিছিলে হেঁটেছে, সিপিএম এর সভাতে গেছে, তাদের দলের সাথে যোগদান করেছে, তারা পেয়েছে। আমার চাইতে অনেক কম নাম্বার পেয়েছে এবং আমার মতোই একজন বাংলা অনার্স পাস করা, সে 3 বার ফেল করে বাংলা অনার্স পাস করেছে, সেও কিন্তু টিচার। আমি কিন্তু ফেল করিনি, আমি কিন্তু চাকরি পাইনি। যদি যোগ্যতার নিরিখে চাকরি হতো, স্বচ্ছতার নিরিখে চাকরি হতো, আমিও কিন্তু আজকে চাকরি করতাম। আমাদের প্রাক্তন বিধায়ক উনি জুমের ডেপা হসপিটালের কথা উল্লেখ করেছে। আমার মনে হয় উনি যান না ওখানে, উনি যান না। আমরা তো জুমের ডেপা যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এটা নিয়ে গর্ব করি। একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কয়টা আসন সংখ্যা থাকে? উনি দেখাচ্ছেন রুগী বাইরে শুয়ে আছে, কটা আসন সংখ্যা থাকে? কটা আসন সংখ্যা থাকে? আমরা তো তাদেরকে ধন্যবাদ জানাই, তারা রুগী ফেরান না। তারা বলতে পারতেন আমাদের আসন সংখ্যা 10টা, এর বেশি আমরা রাখবো না, বলতে পারতেন। কিন্তু আমাদের এখানে ডাক্তারবাবুরা, যারা স্টাফ আছেন, যারা আছেন, সুইপার কর্মী থেকে যারা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে। রুগীর প্রচন্ড ভিড় এটার মধ্যে। তার জন্য দায়ী কারা? তার জন্য দায়ী বিধায়ক বাবুরা, তাদের সরকার, কমিউনিস্ট দল দায়ী আছে। আপনি ভাবুন, 35 বছর শাসন করেছে। আমাদের জেলাতে সাব ডিভিশন হসপিটাল আছে, জেলা হসপিটাল আছে। সিপাহীজলা জেলাতে জেলা হসপিটাল আছে। 35 বছর আপনারা শাসন করেছেন, একটা জেলা হসপিটাল করতে পারেননি। এর চেয়ে বড় লজ্জার আর কি আছে? যদি জেলা হসপিটাল করতো, তাহলে প্রাথমিক হসপিটালগুলোতে এত বড় চাপ আসতো? নিশ্চয়ই আসতো না। কিন্তু তারপরেও তো ডাক্তার বাবুরা নির্দিষ্ট আসনে রুগী রেখো, যারা আসছেন তারা যাতে অন্তত ন্যূনতম পরিবেশ পান, তাদের যাতে টাকা খরচা করে, যাতে আগরতলা না যেতে হয়, তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। যতটুকু তাদের সাধ্যে আছে এখানে রেখে তারা চেষ্টা করছেন। তারা পারতেন যে ভাই 10টা আসন আছে আমাদের, এর বেশি আমরা রাখবো না, আপনারা চলে যান। এটা করছেন না। এখানে আমি ডাক্তার স্টাফ যারা আছেন জুমের ডেপা হসপিটাল এবং পরিষেবার দিকটা আপনি তথ্য নেই। আমাদের এই জেলার মধ্যে, শুধু আমি সাব ডিভিশন বলছি না, এই জেলার মধ্যে সবচেয়ে বেশি রুগী
এবং সবচেয়ে বেশি চিকিৎসা, সবচেয়ে বেশি ডেলিভারি আমার এজুমের ডেভো হসপিটালের মধ্যে হয়। এটা আমাদের সিএমও জানেন এবং ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরও জানেন। আমরা এটাকে সিএসসির জন্য, উন্নতিকরণের জন্য আমি বহুবার বিধানসভাতেও তুলেছি, ইয়েতেও আমরা আমি মুখ্যমন্ত্রীর সাথেও বারবার বলেছি। কিন্তু যেহেতু আমাদের ইয়েটা কনফার্ম হয়ে গেছে, জেলা হসপিটাল আমাদের সরকার করছে, বিশ্রামগঞ্জে জেলা হসপিটালে কাজ শুরু হয়ে গেছে। বিশ্রামগঞ্জ খুব নাগালেই আছে, তো সেই কারণে বলেছেন যে আগে জেলা হসপিটালটা হোক, তারপর এটার কন্ডিশনটা দেখে তারপর পরবর্তী ব্যবস্থা নেব। একদম। হ্যাঁ, যেটা বলছিলাম, নেশার যে বিষয়টা, প্রাক্তন এমএলএ অভিযোগ করেছেন যে সন্ধ্যা হলেই নাকি আর নলছড় বাজারে অনেকগুলো ঠেক চলে বা হোস্টেল বা যেটাই বলা হোক, সেখানে নেশার একটা রমরমা বাণিজ্য চলছে। তো সেই বিষয়টা আপনার নজরে আছে কি, বা সেই বিষয়টা কিভাবে দেখছেন? সেই বিষয়টা নিয়ে আপনার নলছড় বাজার কমিটির সাথে কথা বলতে পারেন। না, যে নলছড় বাজার কমিটি নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন বসে যে নলছড় বাজারে শীতকালীন সময় এবং গরমকালীন সময় বাজার বন্ধ করার দুটো আলাদা আলাদা টাইম তারা ফিক্স করেছেন। এক, সেকেন্ড হচ্ছে নেশা যাতে বিক্রি না করতে পারে বা বাজারে নেশার রমরমা যাতে না করতে পারে, সেটার জন্য তারা ডিসিশন নিয়েছেন এবং প্রত্যেক ব্যবসায়ীদের তারা একটা সার্কুলার প্রিন্ট করে দিয়েছেন কি কি করা যাবে, কি কি করা যাবে না। সেটার মধ্যে প্রমুখ ছিল যে নেশা, নলছড় বাজারে কোনো ধরনের অবৈধ এখানে নেশা সামগ্রী বিক্রি করা যাবে না। এই তপন বাবুরা, এই সিপিএম, তাদের এই যে বাজার কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে বলেছে তালিবানি সিদ্ধান্ত। তালিবানি কায়দায় নাকি তারা সিদ্ধান্ত নিয়েছে। এত বড় তারা বাজার কমিটিকে তালিবানের সাথে তুলনা করছে, উগ্রবাদীর সাথে তুলনা করছে। তাদের দৃষ্টিভঙ্গি, তাদের দৃষ্টিতে সব এটাই হবে। আমি তো অন্য কিছু জানি। উনি ঘুরে বেড়ান, বাজারে বাজারে যান, হ্যাঁ, তাদের কিছু কিছু নেতা গাড়ির পেছনে নেশা সামগ্রী নিয়ে যান, বোতল নিয়ে যান, সেখানে কিছু উশৃঙ্খল যুবককে রাবার বাগানে নিয়ে খাওয়ান বাজারে উশৃঙ্খলতা তৈরি করার জন্য। সব তথ্য আছে আমার কাছে। তো সুতরাং এখনো যে আমরা 100% মুক্ত হতে পেরেছি নেশা থেকে তা নয়, আমাদের সেটা লক্ষ্য নেশামুক্ত ত্রিপুরা, নেশা আমরা সেখানে সফলতা অর্জন করেছি। বাজার কমিটিগুলো একের পর এক বাজার কমিটিগুলো সেগুলো সিদ্ধান্ত নিচ্ছে। নলছড় বাজারে তাদের সময়ে 7টার পরে লোক থাকতো না। আজকে বাজার কমিটি সেই সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা পঞ্চায়েত এবং প্রশাসন বাজার কমিটিকে এই সিদ্ধান্ত যাতে বাস্তবায়ন হয় না আমরা সহযোগিতা করছি, ফলে বাজারে লোক সমাগম বাড়ছে। রাত্রি 9টা পর্যন্ত এখন মানে স্বাচ্ছন্দ্যের সাথে বাজার চলে। এইটা তাদের চক্ষুশূল হয়ে গেছে। তারা সবাইকে নেশাখোর বানিয়ে দিচ্ছে। বাজারে ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা যারা আসেন তাদেরকে অপমান করছেন তারা, এবং এই কারণে জনপ্রিয়তা হারাচ্ছেন। কোথাও কিছু নেই, মানসিক হতাশাগ্রস্ত হচ্ছেন। এই মিথ্যে কথা বলো, মেয়ে অপপ্রচার করো, মেয়ে মিথ্যে বাউতাবাজি করো, জনগণকে বিভ্রান্ত করো, এগুলো দিয়ে এগুলো চলেছে এক সময় যখন মিডিয়া ছিল না। এখন মিডিয়া আছে, আপনারা আছেন, এগুলো জনগণ খায় না। তাদের কথার উত্তর দেওয়া সেটাও আমি কোনো গুরুত্ব আছে বলে মনে করি না। তাদের নেতাও বলছেন তোমাদের কোনো জনভিত্তি নেই, তাদের কথার গুরুত্ব কেন দিতে যাবো? নিয়োগ নীতি সম্পর্কে একটু আগে আপনি বলছিলেন যে স্বচ্ছ নিয়োগ নীতি, তো এই বিষয়টাকে বিরোধীরা উল্টো বলছে যে টাকার খেল দেখিয়ে নাকি চাকরি হচ্ছে। এই সম্প্রতি আমরা দেখেছি পুলিশে কিছু চাকরি নেওয়া হয়েছে, সেই বিষয়ে আপনাদের দলীয় কার্যালয় ভাঙচুরের মতো একটা নিউজ আমাদের কাছেও এসেছে, আর বিরোধীরা তো বলছেই। তো সেই বিষয়টা কিভাবে দেখছেন, যে টাকা দিয়ে কি সত্যি চাকরিগুলো হচ্ছে? উনি ওনার দলের যারা চাকরি পেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করুন না। আমি তো শুনেছি উনি আমাদের পশ্চিম নলছড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একজন চাকরি পেয়েছেন, ওনাদের দলের কর্মীর বাড়ির ছেলে, তাকে গিয়ে সম্বর্ধনাও দিয়েছে দলের পক্ষ থেকে, কমিউনিস্ট দলের পক্ষ থেকে চাকরি দিয়েছে আমাদের সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে। তারা গিয়ে সম্বর্ধনা দিয়েছে।
ওকে জিজ্ঞেস করলেই তো পারে কত টাকা দিয়ে চাকরিটা নিয়েছে। ওকে আনুন না মিডিয়ার সামনে, ও বলুক না কত টাকা দিয়ে চাকরিটা নিয়েছে। আইনের অনেক দরজা খোলা আছে, চ্যালেঞ্জ করুন না, আরটিআই করুন না। হিম্মত আছে? 10,323-এর ঘা ঢাকতে পারছে না। আসলে যে চরিত্রে সে অপরের মধ্যে সেই চরিত্রটাই দেখে। প্রাক্তন বিধায়কের স্ত্রী চাকরি করছেন, কোন যোগ্যতাই করছেন? আমি প্রশ্ন তুলছি। ওনাদের অনেক অঞ্চল কমিটির সম্পাদক বা কি বলে, তাদের বউ চাকরি করছেন, কোন যোগ্যতায় করছেন? কোন পরীক্ষা দিয়েছেন? হাজার হাজার সিপিএম এর কর্মী যারা দরিদ্র, তাদের দলের পিছনে খেটেছে, তাদের মিছিলে গেছে, মিটিং এ ভিড় করেছে, তাদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের বউ, নিজেদের আত্মীয়, নিজেদের শালী, নিজেদের জ্যাঠাই, নিজেদের ভাইরা, নিজেদের সম্বন্ধী, নিজেদের শালা, শালার বউ, ভাতিজা, সবাই তো চাকরি করে। কোন যোগ্যতায় চাকরি করে? আমাদের একটা নেই, আমরা তো এখন প্রায় 17,000-এর মতো চাকরি দিয়েছি আমাদের সরকারের সাথে পার্মানেন্ট। চ্যালেঞ্জ করুন না। এত বড় পার্টি আপনাদের 35 বছর চলেছে, এত বড় রাজপ্রাসাদ বানিয়েছেন মেলার মাঠে, এত লোক আছে, আপনারা বলেন চ্যালেঞ্জ করুন না। এত উকিল আছে আপনাদের, আরটিআই করুন না। হিম্মত আছে? বললেই হলো, মানুষ বোঝে, মানুষ বোঝে। চলমান কিছু রাস্তার কাজ চলছিল আপনার বিধানসভায়, সেখানে কিছু যুবকদের বাধা দিতে দেখা যায় সেই কাজের মধ্যে গিয়ে। তো অনেকে বলছেন তারা নাকি সিপিআইএম, আসলে কি তারা উন্নয়ন চাইছে নাকি কোনো ইস্যু নেই বলে এই সমস্ত কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে? মুদ্রা কথা হচ্ছে, বরদোয়াল যে পঞ্চায়েত, এতদিন সিপিএম এর একাধিপত্য ছিল। সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে তারা তাদের কাছ থেকে বছরের পর বছর তাদের কিছু ভোট আদায় করেছে। আপনি নলছর বিধানসভার প্রত্যেকটা পঞ্চায়েত ঘুরে দেখুন, আর বরদোয়াল পঞ্চায়েত ঘুরে দেখুন। সবচেয়ে বেশি অনুন্নয়ন যদি কোথাও পান, সেটা বরদোয়াল পঞ্চায়েতে পাবেন। সবচেয়ে বেশি ভোট যদি সিপিএম কোথাও থেকে নলছর বিধানসভা থেকে পেয়ে থাকে, সেটা হচ্ছে বরদোয়াল পঞ্চায়েত। আজকে তাদের যে মেইন ইস্যু, যে রাস্তা রাগামাটিয়া থেকে দুর্লভনারায়ণ পর্যন্ত, এটা হচ্ছে তাদের লাইফ লাইন ভায়া বরদোয়াল। এই রাস্তাটার হাল কি ছিল 35 বছরে? আমার কাছে এটা দাবি ছিল, আমি কিন্তু ভোট পাইনি। ভোটের আগে আমার কাছে, আমি যখন বাড়ি বাড়ি প্রচার করতে গেছি, আমার কাছে এটা দাবি ছিল। আমি বলেছি আমি এসে রাস্তাটা করে দেব। আমি কিন্তু তারপরেও ভোট পাইনি। আমি কিন্তু না করলেও পারতাম, আমাকে ভোট দেয়নি, আমি কেন করব? সেই রাস্তাটা আমি এনে দিয়েছি। যারা বাধা দিচ্ছে, আপনার কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করুন, ওনাকে কিসের জন্য চাপ দিয়েছে, কিসের প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবে রাজি হয়নি, এটা হচ্ছে একটা কারণ। আর যাদের নামে কেস হয়েছে, যারা বাধা দিয়েছে, আপনি তাদের প্রোফাইল খুলুন, তারা কি কোন পার্টির কি দায়িত্ব আছে, আমি বলতে হবে না, দেখে নিন। আর মুদ্রা কথা হচ্ছে, জনগণের তাদের ভিত সেখানে হারাচ্ছে। আমাদের এই পঞ্চায়েত গঠনের পর থেকে যতগুলো আমাদের এখানে কার্যক্রম হয়েছে, মন কি বাত অনুষ্ঠান, ফার্স্ট মন কি বাত অনুষ্ঠান, সেই মন কি বাত অনুষ্ঠানে 250-এর উপরে লোকজন হয়েছে। আমি কোনোদিন ভাবতে পারিনি, আমি তো নির্বাচনী প্রচারে কোনোদিন 250 জন একসাথে পাইনি। এখন প্রত্যেকটা প্রোগ্রামে 250, 300, 400 লোক ওখানে জমায়েত হচ্ছে। আমাদের পঞ্চায়েতের যে উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি, পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের যে সৎ দৃষ্টিকোণ, সেটা মানুষ সেখানকার গ্রহণ করেছে। ফলে তাদের যে একচেটিয়া অধিকার ছিল, সেটা হারাচ্ছে। মুদ্রা কথা হচ্ছে এই জায়গাতে। আর রাস্তাটা হলে, কারণ আমরা নরেন্দ্র মোদীজির কাছ থেকে শিখেছি, ওনার আদর্শে যেটা বলা সেটা করা। ভোটের চিন্তা করে আমরা কাজ করি না। তো স্বাভাবিক কারণেই ভোট পাইনি, তারপরে রাস্তাটা দিয়েছি। আমি বুক ফুলিয়ে মানুষের কাছে যেতে পারবো। সেখানে প্রাইমারি হেলথ সেন্টারটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে। সেটাকেও এখন সেখানে কথাবার্তা বলে সেটাকে চালু করেছি, চালু করার প্রক্রিয়ার মধ্যে আছে। তো ওখানে যা যা কিছু সমস্যা আছে, বন্যার সময় আমি নিজে সেখানে পৌঁছেছি। আমি সেটা চিন্তা করিনি যে সেখানে ত্রাণ শিবিরে কারা আছে, ত্রাণ শিবিরে হিন্দু আছে না মুসলমান আছে।
আমি ভোট পেয়েছি কি পাইনি, সেখানে পৌঁছে সরকারিভাবে সমস্ত ব্যবস্থা করার পরও আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকে আমার যতটা সাধ্য ছিলেন ব্যক্তিগত প্রচেষ্টায় তাদের খাবার এবং অন্যান্য সামগ্রী দিয়েছি। বন্যার পরও মশারি দিয়েছি, বেডশিট দিয়েছি, ইত্যাদি ইত্যাদি দিয়েছি। স্বাভাবিক কারণে তাদের প্রত্যেকের যে দৃষ্টিকোণ, যেটা তারা ভুল বোঝাতো যে বিজেপি মুসলিম বিরোধী, তো সেটা আমার আচরণের মধ্যে দেখতে পাইনি। বিজেপি দুটো পঞ্চায়েতের আচরণের মধ্যে তারা দেখতে পায়নি স্বাভাবিক মানুষের ভুল ভাঙছে। তাদের জমি হারানোর ভয়, ওইটা গেলে তো আর কিছু নাই। সেই ভয় থেকেই উন্নয়নের কাজকে সিপিএম তো কোনোদিন উন্নয়ন করে না, উন্নয়ন বিরোধী। যাতে সেটা রাস্তাটা না হয়, মানুষ যাতে সেখানকার কষ্ট পায়, মানুষ যাতে দুর্ভোগের মধ্যে থাকে, সেটা করার জন্য যেন তেন প্রকারেণ রাস্তাটা সেখানে আটকাতে চাইছে। আমরা ইচ্ছে করলে সাম দাম দণ্ড ভেদ সব ধরনের নীতি প্রয়োগ করে তাদেরকে শায়েস্তা করতে পারি, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির নীতি এটা নয়। এই তারা সিপিএম না অন্য কিছু, যাদের নামে কেস হয়েছে তারা দলীয় কোন দায়িত্বে আছে ফেসবুক প্রোফাইল দেখে নিন, তারা কোন পার্টির। আমরা তো পার্টি করছে এরকম দেইনি, মানুষ জানে, সেখানকার মানুষও জানে। কিছুক্ষণ আগে আপনি বললেন যে পাখির চোখ করেই আপনারা এগিয়ে যাচ্ছেন 28 বিধানসভার লক্ষ্যে। তো সেখানটায় যুবকরা একটা নিশ্চয়ই ভালো জায়গাতে থাকে যে লড়াই আন্দোলনের ক্ষেত্রে। তো যুবক সহকারে যদি আপনি দলীয় কর্মীদের প্রতি কি বার্তা দিতে চাইবেন 2028 নির্বাচনের আগে, যে কি করে কাজ করা? বা দেখুন, আরো কিছু কথা তার মধ্যে আছে। আমি সেই ইন্টারভিউ দেখেছি, মাননীয় বিধায়ক কিভাবে মিথ্যে কথা একের পর এক বলছিলেন, কিভাবে মানব বিভ্রান্ত করছিলেন। উনি রেগার প্রসঙ্গ উনি তুলেননি, সারা ত্রিপুরা রাজ্যে ওনারা তুলেছেন। রেগাতে ইয়ের সংখ্যা কমেছে, পাশাপাশি উনি তুলেছেন ভাতা গ্রাহকের সংখ্যাও কমেছে। না, একদম ওনাদের সময়ে ভাতা কারা পেত? ভূতেও ভাতা পেত, যারা মরে ভূত হয়ে গেছেন তারাও ভাতা পেত। বিধানসভায় তার উত্তরে আমাদের রাজনগরের বিধায়িকা উনি ওনার বক্তব্যে বলেছেন যে ওনার এখানে এরকমই একজন আছেন, একজন পুরুষ বিধবা ভাতা পেতেন, একজন পুরুষ বিধবা ভাতা পেতেন। এরকম বহু ভুয়ো ভাতা তারা নিয়েছেন। ভাতা নেওয়ার জন্য তাদের ক্যাডারদের ঘরে যাতে ভাতা দেওয়া যায়, তারা ভাতার ক্ষেত্রে আরেকটা ক্রাইটেরিয়া নিয়েছেন, পরিচালিকা ভাতা। আপনি পরিচালিকা ভাতার লিস্ট সংগ্রহ করে দেখুন, সমস্ত সিপিএম এর নেতা চাকরি করে অথচ বউ পরিচালিকা ভাতা। বাড়িতে পরিচালিকা আছে, কাজের লোক আছে, অথচ বউ কাজের লোক পরিচালিকার ভাতা পায়। যতগুলো পরিচালিকার ভাতা পায়, কিছু তো আমাদের দলও এসছে পরবর্তী সময়ে। পরিচালিকা ভাতা কারা পায় তাদের ফিডব্যাকটা একটু নিয়ে নিন। কিভাবে শুধুমাত্র নিজেদের ঘরে পাইয়ে দেওয়ার জন্য তারা একের পর এক দুর্নীতি করে গেছে। রেগার ক্ষেত্রে আমি মাঝখানে পশ্চিমবঙ্গে থাকতাম, আমি মাঝখানে একবার বাড়ি এসেছি আমার গ্রামে। একটা ছেলেকে দেখতাম, একটা উদাহরণই শুধু দিই, একটা ছেলেকে দেখতাম সে পার্টির চিঠিপত্র নিয়ে ঘুরছে, সিপিএম পার্টি, তাদের কোনো মিটিং আছে, সিপিএম চিঠিগুলো। আমি তাকে জিজ্ঞেস করি, কি তুই এই চিঠিগুলো নিয়ে ঘুরছিস কেন? বলছে তাদের একটা মিটিং আছে, এগুলো সবার বাড়ি বাড়ি পৌঁছান। তুই বাড়ি বাড়ি কেন পৌঁছিস? তুই তো সিপিএম করিস না, তুই আবার কবে এত বড় সিপিএম এর কমরেড হয়ে গেলি? দাদা এটা বলবেন না, আমি তো করি না, কিন্তু এই কাজগুলো করলে আমার মাসের শেষে রেগার টাকাটা আমার ইয়ের মধ্যে ঢুকে যায়, আমাকে কাজে যেতে হয় না। এই হচ্ছে তাদের রেগার শ্রমিক। প্রত্যেকটা পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেকটা তাদের যারা ক্যাডার আছে, প্রত্যেকটা ক্যাডারকে মাসিক মাইনে দেওয়া হতো এই ভুয়ো ভাতার মাধ্যমে, এবং প্রত্যেকের রেগার জব কার্ড করিয়ে দেওয়ার মাধ্যমে তারা কিন্তু কাজে যেত না। বছরের পর বছর দিনের পর দিন ভুয়ো ম্যান্ডেট দেখিয়ে তারা দুর্নীতি করে গেছে। এই দুর্নীতিগুলো আমাদের সরকার আসার পরে এই ভুয়ো নাম বাতিল করা হয়েছে, আরো আগামী দিনে বাতিল করা হবে, এবং সেইগুলো মুক্ত করা হয়েছে। পরে আমরা যারা প্রাপ্য তারা দেবো। এছাড়া রেগার কাজ কারা করে? বেশিরভাগ মহিলারা করে। তারা তো শুধু রেগার কাজই করিয়েছে, মহিলাদের আর অন্য কোনো আয়ের পথ তারা দেখিয়েছেন?
অন্য কোনো আয়ের পথ দেখা নেই। আজকে আমরা মহিলারা তাদেরকে সেলফ হেল্প গ্রুপের মধ্য দিয়ে তাদের যে প্রত্যেকটা মহিলা যাতে তাদের আয় দ্বিগুণ হয়, তারা নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে, আমাদের সরকার চেষ্টা করেছে। তাদের সময় মাত্র 49,000 মহিলাকে সারা ত্রিপুরাতে রেগার কাজের সাথে যুক্ত, ওই সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত করা হয়েছে। আর আমাদের সময় প্রায় 4 লাখের বেশি, 63,000 গ্রুপ। শুধু নয়, সারা ত্রিপুরা রাজ্যে 91,000 মহিলা এখন লাখপতি দিদি হয়েছেন। কালকেই আমি আমার ব্লকের বার্ষিক যে সভা হয় সেই সভাতে উপস্থিত ছিলাম। আমার গর্ব হয়েছে, 2,800 কতজন আমার বিধানসভায় লাখপতি দিদি ইতিমধ্যে হয়ে গেছে। না, অনেক গর্বের ব্যাপার। সেটাও আমাদের প্রত্যেকটাই আমাদের লক্ষ্য, প্রত্যেক মহিলাই লাখপতি দিদি হোক, সেটা আমাদের লক্ষ্য। মোদিজি 2025-এর মধ্যে সারা ভারতবর্ষের 3 কোটি মায়েদের লাখপতি দিদিতে রূপান্তরিত করবেন, সেটা মোদিজির লক্ষ্য। এবং ধাপে ধাপে আগামী দিনে আরো সেই টার্গেট বাড়বে। তারা এছাড়া এখানে কতজন, তাদের সময় সেগুলো ছিল মৎস্য সখী, শিশু সখী, স্বাস্থ্য সখী, বীমা সখী, বন সখী, কত শুধু সখীর হিসেব যদি করেন কতগুলো আছে। আর এক একটা সেলফ হেল্প গ্রুপে সেখানে তো 2-3 থাকছে, এক একটা ভিউজে, এক একটা ক্লাস্টারে, সেখানে তো তারাই ট্রেজারার হচ্ছে, তাদেরই হিসাব রক্ষক থেকে শুরু করে কি কি পোস্ট তাদেরই আছে। 3-4টে করে মহিলাদের এখানেও সরকারি চাকরি করে যেরকম মাইনে পায় মোটামুটি সেরকম মাইনে সেখানেও পাচ্ছে। তো সবাইকে আমরা কাজের সাথে যুক্ত করছি। কিষাণ সম্মান নিধি পাচ্ছে, মৎস্য সম্মান নিধি পাচ্ছে, 3,000-এর উপর আমার মহিলা কৃষক আমার বিধানসভায়, তারা কিষাণ সম্মান নিধি পাচ্ছে, পশু সম্মান নিধি পাচ্ছে, মৎস্য সম্মান নিধি পাচ্ছে। ছিল এগুলো সময় সিপিএম এর সময়, কৃষক ছিল না সিপিএম এর সময়, মৎস্য চাষী ছিল না সিপিএম এর সময়, পশুপালক ছিল না সিপিএম এর সময়, সেগুলো পাচ্ছে। আপনি হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে, আমাদের ডিপার্টমেন্ট থেকে মহিলাদের কত ট্রেনিং দেওয়া হচ্ছে। আজকেও কিল্লামুড়াতে যান, 30 দিনের একটা ট্রেনিং চলছে মহিলাদের, 30 জন মহিলাদের ট্রেনিং চলছে। তাদেরকে জুয়েলারি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বগার বাসাতে বাস্কেট তৈরির প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হচ্ছে, হস্ততাঁত তাঁতিদের সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, মেশিন দেওয়া হচ্ছে। তারা যে পার ডে যে ট্রেনিং নিচ্ছে, সেই ট্রেনিং এর তাদের যে দৈনিক মজুরি, সেই মজুরি দেওয়া হচ্ছে। পাশাপাশি তারপরে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং 15,000 টাকার কিট, তাদের যে কাজটা শিখলো সেটা বাড়িতে তৈরি করে বাজারে বিক্রি করার জন্য যা যন্ত্রপাতি দরকার, 15,000 টাকার প্রত্যেকে যন্ত্রপাতি দেওয়া হবে ফ্রিতে। পাশাপাশি এই সার্টিফিকেটের উপর ভিত্তি করে তারা বিশ্বকর্মা যোজনা লোন নিয়ে, যেখানে কোনো গ্যারান্টার লাগবে না, যেখানে কোনো সুদ দিতে হবে না, প্রতি বছর তারা একের পরে লোনটা পরিশোধ করলে তারা কিন্তু ডাবল লোন সেখানে পাবে। প্রথম 18 মাসের মধ্যে পাবে 1 লাখ, 18 মাসের মধ্যে দিলে আবার পাবে 2 লাখ, সেটা 28 মাসের মধ্যে সুদ করলে করে দিতে হবে, সেটা দিলে আবার পাবে 4 লাখ 32 মাসের জন্য। অর্থাৎ যে যেটা করতে চায় সেটা করতে পারবে। পাশাপাশি এসটি, আমার এখানে এসসি মহিলার সংখ্যা বেশি, কমিউনিটি বেশি, এসটি আছে। ভারত সরকার এখন তারা যদি কেউ বিজনেস করতে চায়, আগে এমএসএমইর মাধ্যমে লোনের পরিমাণ ছিল 25 লক্ষ টাকা। ভারত সরকার সেটা বাড়িয়ে দিয়ে 1 লাখে 2 কোটি টাকা করেছে। একটা এসসি মহিলা যদি বিজনেস করতে চায় 2 কোটি টাকার লোন নিতে পারবে। তাকে আমরা শ্রমিক বানিয়ে রাখবো? আমরা চাইবো সব শুধু রেগার কাজ করুক? এটা কিন্তু তফাৎ আছে, ফারাক আছে। উনি সন্ত্রাসের কথা বলেছেন, চারিদিকে নাকি ভয়ের বাতাবরণ, অথচ উনি দিব্যি রাত্রি 11টা পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন কক্সবাজার, শিবনগর, এডিসিতে রাতে 11টা পর্যন্ত, বর্দোয়াল, দুর্লভনারায়ণ, ওই এরিয়াতে ঘুরে বেড়াচ্ছেন বেশি, রাত্রি 11টা পর্যন্ত। কোথাও হয়েছে ওনার উপর কোনোদিন সন্ত্রাস, ওনার উপর কোনোদিন আক্রমণ? বলেছেন চারিদিকে সন্ত্রাসের বাতাবরণ। 17টা খুন হয়েছে ওনাদের আমলে, শুধু নলছড়ে। আমাদের 7 বছরে কটা খুন হয়েছে ওনাকে প্রশ্ন করুন। শুধু বিভ্রান্ত করা, মিথ্যে কথা বলা। ওনাকে প্রশ্ন করুন তো, যে ওনাদের সময়ে কোনো বিধায়কের সিকিউরিটির গুলিতে
কোনো বিধায়কের বৌদি মারা গেছে কিনা, তার কোনো বিচার হয়েছে কিনা, কেসটা কি হয়েছে? এত বড় সন্ত্রাসীদের মুখে না ভালো কথা মানায় না, এ কারণে তাদের কোনো গুরুত্ব নেই, অস্তিত্বহীন। দুর্নীতির উদাহরণ দেবো, দুর্নীতির পিরামিড যেটা কোনোদিন মেটাতে পারবে না। আপনার বগারবাসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জান একটা ক্রাফট ভিলেজ, তাদের সময়ে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে, সম্ভবত আমি যতটুকু শুনেছি সেই সময় 10 কোটি টাকা দিয়েছে। সেই সময় 10 কোটি টাকা মানে আজকে 40-50 কোটি টাকা। 11টা বিল্ডিং জঙ্গলের মধ্যে, যেই কোনো কারোর চোখের জল আসবে। সেটা কিসের জন্য দিয়েছিল? সেই সময় নলচর বাঁশবেত শিল্পে প্রত্যেকটা ঘরে ঘরে মূল রোজগার ছিল, সেটা ছিল। সেটাকে ত্বরান্বিত করার জন্য ভারত সরকার সেই সময় ক্রাফট ভিলেজ দিয়েছে। 11টা বিল্ডিং নির্মাণ করে সেই সময়কার এই নেতারা আজকে যারা মিডিয়াতে এসে বড় বড় ডায়লগ মারছেন, আরো কয়েকজন স্বর্গে চলে গেছেন, এই দেননি, বিল্ডিং করতে দিয়েছেন, সেই টাকাটা আত্মসাৎ করেছেন, তারপর কাজটা আর হতে দেননি। তারপরে এখন যে অবস্থায় আছে, সরকারি জায়গা 75 কানি সম্ভবত জায়গাটা, সেটাকে দখল করে সেই কাজটা না দিয়ে সেখানে রাবার বাগান করেছেন। তাদের নেতাই সেই রাবার বাগানে এখনো আজ অব্দি সেটা ভোগ করছেন। জিজ্ঞেস করুন একবার, আপনারাও সেখানে যান, জঙ্গলের ভিতরে আপনাদেরও চোখের জল আসবে কিভাবে সরকারি টাকার আত্মসাৎ হয়েছে। 11টা বিল্ডিং এখনো জঙ্গলের মধ্যে আছে, কেউ বাইরে থেকে বুঝতেই পারবে না। একটা পশ্চিম দুর্লুমনারায়ণে যান, আপনার পশ্চিম দুর্লুমনারায়ণে আপনার ওই যে নাহাপাড়া বলে, সেখানে ডক্টর বি.আর. আম্বেদকর জেবি স্কুল আছে, সেই স্কুলে দেখে নিন একটা বিল্ডিং, জানালা পর্যন্ত তৈরি করেছে, পুরো টাকা আত্মসাৎ করে শেষ, বিল্ডিং এর কাজ শেষ। আজ পর্যন্ত সেই পিরামিড আছে, তাদের দুর্নীতির পিরামিড, এরকম হাজারটা দেখাতে পারবো। উনি বলেছেন, আমি ইন্টারভিউটা দেখেছি, যে একটা নতুন বিল্ডিং করেছে, যা করে গেছে ওনাদের সরকার আমলে করেছে, যে 7 বছরে একটা নতুন বিল্ডিং হয়েছে। সত্যি ওনার চোখে ছানি পড়েছে, সুগারের এফেক্ট তো আছেই কিছু। আপনি যে আমার বাড়িতে এসছেন, বাড়ি থেকে বেরোনোর সময় বাঁদিকে স্কুলটা দেখবেন, মডেল বিল্ডিং হচ্ছে। আরেকটু এগিয়ে বাজারে যাবেন, দেখবেন অত্যাধুনিক বাজার শেড হয়েছে। শিবনগর বাজারে যান, অত্যাধুনিক বাজার শেড হয়েছে। আপনি এখন নতুন করে হচ্ছে আপনাদের আমার বগাবাসা, এই বাগমারা বাজারে, এরকম অজস্র আমি দেখাতে পারবো। ইলেকট্রিক সাবস্টেশন, 1000 মেট্রিক টনের গোডাউন, বিল্ডিং গোনাতে চাই অনেক। রাস্তাঘাটের কথা বলছেন, কোন রাস্তাটা এখন বাকি আছে? আপনি এখন বাজার পর্যন্ত এসছেন, অটো স্ট্যান্ড পর্যন্ত দেখবেন দুদিক থেকেই কিন্তু রাস্তার কাজ সংস্কার হয়েছে। অটো স্ট্যান্ড থেকে এই জায়গাটা বাদ আছে, এটাও টেন্ডার হয়ে গেছে, এটাও হচ্ছে। তারপর আপনি নলছরের ওই দিকটা, লক্ষণডেপা, রাজীবনগরের প্রায় সব রাস্তা, সেখানে সব রাস্তা সংস্কার সেখানে হয়েছে। দুর্লভনারায়ণ বর্তলির কাজ চলছে, ইয়ের কাজটা যদি তারা বাধা না দিত, বর্ধমানের কাজটা বাধা না দিলে এতদিন কমপ্লিট হয়ে যেত। কুমারিয়াগুছা, বাগমারার সমস্ত যে রাস্তা আছে, সমস্ত রাস্তা সংস্কারের কাজ হয়েছে। ইয়ে থেকে আপনার বিশ্রামগঞ্জ থেকে খাসমণি, খবরও রাখেন না, বিশ্রামগঞ্জ থেকে খাসমণি ভায়া কালীবাজার এনএইচ হয়েছে, সেটারও টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, এনএইচ হয়েছে। বাকি যেটা নিয়ে বারবার, যেটা নিয়ে তক্সাবারের মানুষ, শিবনগরের মানুষ আমাকে বলেন বারবার, যেটা নিয়ে তাদের অসুবিধা, সেই রাস্তাটা একবার নয়, দুইবার নয়, 3বার টেন্ডার হয়েছে, এখনো হয়েছে। আবার আমি লাগাতার লেগে আছি, কোন টেকনিক্যাল কারণে বারবার 2বার টেন্ডার ক্যান্সেল হয়েছে। বিধায়ক হিসেবে আমাকে যে যা যেখানে বলছে, আমি কিন্তু 100% সেটা করার চেষ্টা করছি। কিছু নতুন রাস্তারও প্রপোজাল আছে, সেগুলো পাঠানো হয়েছে, হয়তো এই ফাইন্যান্সিয়াল ইয়ারে সেগুলো হবে, নয়তো এখন কোথাও কোনো সেরকম রাস্তাঘাটের অসুবিধা নেই। এটা যেটা আপনারা যে রাস্তায় এসেছেন ক্যাম্পতলি বাজারের পর, এটাও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় মেলাগড় জগন্নাথ বাড়ি থেকে, অর্থাৎ মেইন রাস্তার কানেক্টিং থেকে দুর্লভনারায়ণ পর্যন্ত, সেটাও টেন্ডারিং পজিশনে আছে। তবে এটা একটু লেটে এই কারণে করব, যেহেতু এখানে ইট বালি সিমেন্ট স্কুলে ব্যবহার হচ্ছে,
স্কুলের কাজটা, বড় বড় ট্রাক আসছে, পাথর নিয়ে আসছে, সিমেন্ট নিয়ে আসছে। সে কারণে এখন মনে হয় এই কয়েকদিনে রাস্তাটা খারাপ হয়েছে। বাকি উনি আরেকটা মিথ্যে কথা বলেছেন যে আপনার পশ্চিম নলছড়ের অন্তর্গত আমাদের যে ভাটি নলছড়ের যে রাস্তাটা দুধারে পুকুরে যে ভেঙেছে, উনি কোথা থেকে খবর নিলেন, স্পষ্ট মিথ্যে কথা বলেছেন। আমি নাকি বলেছি পুকুরওয়ালারা রাস্তা করবে। আচ্ছা, উনি মূর্খ না আমি মূর্খ, এই কথা আমি বলতে যাব? গতকালও ডিএম এর সাথে কথা হয়েছে, এটা একটা প্রসেসের মধ্যে আছে, কেননা এই রাস্তাটা পিএমজিও এর আন্ডারে আছে। রাস্তাটা যে করেছে 5 বছর হয়নি। নিয়ম হচ্ছে 5 বছর যদি না হয়, যে রাস্তাটা আগে করেছে তারই সেই রাস্তাটা করে দেওয়া। তো সেই কারণে একটু প্রসেসে লেট হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে সেটারও কাজ ধরবে। এর পাশেই কিন্তু একটা ইটের রাস্তা করেছি আমরা। এই যে ভাটি নলছড়ের নদীর ওই পার থেকে এই দিকে ক্যাম্পতলি আসার জন্য গাং পার হয়ে একটা ইটের সোলিং আমরা করেছি। তো এটার জন্য সেখানকার মানুষদের 3 কিলোমিটার ঘুরে ক্যাম্পতলি আসতে হয়। আর এটা 1 কিলোমিটারও নয়, 1 কিলোমিটারও কম আছে। এই রাস্তাটা এত বছর করেনি। এটা করে দিলে এই মানুষগুলোর এত বছরের কিন্তু হতো না, কষ্ট কিন্তু হতো না। আমরা কিন্তু সেটা করে দিয়েছি, মানুষ অনায়াসে এখন এই রাস্তা দিয়ে আপ ডাউন করে। আগে 3 কিলোমিটার ঘুরতে হতো। পাশে একটা ব্রিজ করেছি, ও পারের মানুষ এই পারে যদি কোনো বাইক কিংবা নিয়ে আসতে হতো, তাহলে এখানে এই ভাটি নলছর মানুষকে নলছর বাজার হয়ে ঘুরে আসতে হতো। সেটাতে না আসতো, এখানে আমরা ব্রিজও করে দিয়েছি, পাশেই আছে। কিন্তু এগুলোর কথা কিন্তু উনি বলেননি, দেখতে পান না তো, চোখে ছানি পড়েছে। হচ্ছে অবস্থা। সুতরাং মানুষ জানে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, ডক্টর মানিক শাহর নেতৃত্বে ত্রিপুরাতে যে উন্নয়নমুখী যে কাজ হচ্ছে, চারিদিকে চতুর্মুখী যে উন্নয়ন হচ্ছে, সেটা মানুষ জানে। আর মানুষ এখন তাদের মতো আর মিছিলে যেতে হচ্ছে না, মিটিং এ যেতে হচ্ছে না, ঘরে বসে ট্রান্সপারেন্ট ওয়েতে তারা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। আর সেই কারণে আমাদের মানুষের সমর্থন সমস্ত জায়গায় গেলে পাই। বিধায়ক হিসাবে আমি এত নেমন্তন্ন পাই, যদি মানুষের মনে কষ্ট থাকতো আমাকে নেমন্তন্ন করতো? আমি হাঁপিয়ে যাই, যেতেও পারি না সব জায়গার মধ্যে। উৎসব অনুষ্ঠান বেড়েছে, পুজোর সংখ্যা বেড়েছে, খেলার সংখ্যা বেড়েছে, মেলার সংখ্যা বেড়েছে। কেন বাড়ে? মানুষের মনে যখন আনন্দ থাকে, মানুষের পকেটে যখন পয়সা থাকে, তখনই মানুষ উৎসব করে, তখনই মানুষ মেলা যায়, তখনই মানুষ আনন্দ করে। তাদের সার্টিফিকেটের আমাদের প্রয়োজন নেই। মানুষের খুশি দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের সরকারের যে যোজনা, অন্তিম শ্রেণীর অন্তিম ব্যক্তিকে যে সামনের সারিতে নিয়ে আসার যে পরিকল্পনা, সেটা আমরা সফল হচ্ছি এই পরিকল্পনায়, আর তাতে মানুষ খুশি। শেষ প্রশ্ন যেটা ছিল যে কর্মীদের প্রতি আগামী 28 নির্বাচনের বার্তা কি থাকবে? কর্মীরা চাঙ্গা আছে। আগামী 28 নির্বাচনে, বিগত লোকসভা নির্বাচনে যেরকম আমাদের রেজাল্ট হয়েছে, আশা করি তার চেয়েও ভালো রেজাল্ট আমাদের হবে। এবং তার জন্য কর্মীরা, আমাদের রেজাল্ট মুদ্রা কথা নয়, আমি কর্মীদের একটা কথাই বলবো, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের দেশ এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা, ভারতবর্ষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে তুলে ধরা। এটাই আমাদের চরম লক্ষ্য। সেই কারণে আমাদের কি পেলাম না পেলাম, কি হলো না হলো, এগুলো হচ্ছে পরের বিষয়। দেশ হচ্ছে সর্বোপরি, তারপর পার্টি, তারপর আমি ব্যক্তি। এটা আমাদের একটা মিশন। সরকারে থাকাটা আমাদের মিশন নয়। আমাদের মিশন হচ্ছে আমাদের ত্রিপুরাকে শ্রেষ্ঠ করা, ত্রিপুরাকে শ্রেষ্ঠ করার মধ্য দিয়ে ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ আসনে অলংকৃত করা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসাবে গড়ে তোলা। যাই কিছু আমাদের ব্যক্তিগত থাকুক না কেন, দেশের স্বার্থে আমরা সমস্ত কিছু বিসর্জন দেব। দেশের জন্য আমরা যে ধরনের সমর্পণ প্রয়োজন, সেই সমর্পণ আমরা করব এবং আমাদের দেশকে আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে তুলে ধরব। 28-এর বার্তা আমাদের এটাই, কারণ আমাদের মোদিজি
2029 সালের মধ্যে তৃতীয় অর্থনৈতিক দেশ গড়ে তোলার লক্ষ্যমাত্রা রেখেছেন। 2047 সালে ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে অলংকৃত করার লক্ষ্যমাত্রা রেখেছেন। সে আমাদের উপর ভরসা করেই রেখেছেন। সুতরাং দেশ সর্বাগ্রে, তারপর আমাদের পার্টি রুলসও, দেশ সর্বোপরি। তিনি যেটা জানালেন, দেশ সবার আগে, মোদী মন্ত্রে বিশ্বাসী হয়ে দেশকে সবার মাঝে রিপ্রেজেন্ট করার জন্য ওনারা কাজ যেমন করছেন, ওনাদের কর্মীরাও কাজ করে যাচ্ছেন। লোককথার এই বিশেষ পর্বে এতক্ষণ আপনারা দেখছিলেন 21 নং অঞ্চল বিধানসভা কেন্দ্রের বিধায়ক, জনপ্রিয় বিধায়ক কিশোর বর্মনের বক্তব্য। আগামী অনুষ্ঠানগুলি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।